ঘণ্টা কয়েক আগে ওয়েটিং রুমে মজিদ হাওলাদার বসেছিলেন সোফার একদম কিনারায়। চোখ দুটো তীক্ষ্ণ। বহু বছরের রাজনীতি আর অন্ধকারের ব্যবসা মানুষকে যে ধরনের চোখ দেয়, ঠিক সেই রকম দুটি চোখ। আমির ঢুকতেই তিনি উঠে দাঁড়ালেন। দুজন মুখোমুখি বসল। প্রথমে কিছুক্ষণ কাজের কথা হলো। চট্টগ্রাম বন্দরে নতুন চালানে জটিলতা তৈরি হয়েছে। নারায়ণগঞ্জে একটি রুটে অপরিচিত উপস্থিতির গন্ধ পাওয়া যাচ্ছে। ময়মনসিংহ থেকে যে খবর এসেছে তাও আশাবঞ্চক নয়। আমির শুনল, কখনো মাথা নাড়ল, কখনো দু একটি কথা বলল না। কোনো সমস্যাই তাকে স্পর্শ করল না। এক সময় ইতস্তত করে মজিদ হাওলাদার বললেন, তোর বাড়িতে যেতে বলবি না আমাকে? আমির ঠান্ডা গলায় বলল, বিজনেস পার্টনারদের বাড়িতে নিতে হলে প্রতিদিনই কাউকে না কাউকে নিতে হবে। মজিদ কণ্ঠ ভারী করে বললেন, আমি কেবলই তোর বিজনেস পার্টনার, তোর বাবা না, তোর রক্ত না। আমির মাথা তুলে মজিদের চোখে চোখ রেখে বলল, যেদিন আমার মেয়ে খুন হয়েছে সেদিন আপনার ছেলেও মরে গেছে। আপনার সামনে এখন যে বসে আছে সে কেবল আপনার ব্যবসার পার্টনার। তার বাইরে রক্তের টান খোঁজার চেষ্টা করবেন না। মজিদ হাওলাদার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড্ড বেশি আবেগ দিয়ে কথা বলছিস বাপ। আবেগ নয়, হিসাব। হিসাব। পরিজা আমার রক্ত, আমার নাতনি। ওর জন্য আমার কলিজা কি পুড়েনি? কিন্তু নরকের ব্যবসায় নামলে মাঝে মধ্যে নিজের কলিজার টুকরো দিয়ে আগুনের উত্তাপ সইতে হয়। এই পথে হাঁটলে সেটা জেনেই হাঁটতে হয়। সেটা তুই ভালো করেই জানিস। বিষ সবাই গিলতে পারে না। যারা হজম করতে পারে তারাই টিকে থাকে। ক্ষমতার জন্য বলি দেওয়াকে কুরবানি বলে, খুন হওয়া বলে না। আমির কথা বলল না। কথা বললেই ভেতরের আগুনটা বেরিয়ে আসবে। এখন আগুন দেখানোর সময় নয়। সময়ের আগে আগুন দেখালে শিকার সরে যায়। শিকার সরে গেলে সুযোগ যায়। সুযোগ গেলে প্রতিশোধ যায়। মজিদ মোটামুটি নেত্রকোনার সব নেটওয়ার্ক, পুলিশ, পলিটিক্স, গুন্ডা বাহিনী নিয়ন্ত্রণ করতেন। তাকে এবং তার দুই হাত খলিল ও রিদওয়ানকে সরিয়ে দেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এই তিন স্তম্ভ সরে গেলে পুরো পাতালঘর আর সাপ্লাই চেইনের বিশাল ভার তাকে একাই সইতে হবে। যা এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত। তার সাম্রাজ্য কোনো ইটের দেয়াল নয় যে একটা ইট ঘষে শুধু সামান্য গর্ত হবে। তার সাম্রাজ্য মাকড়সার জালের মতো। জালের কেন্দ্রে আমির বসে থাকলেও এর প্রতিটি সুতো ধরে রেখেছে তার নিজের বাপ চাচা ভাইয়েরা আর দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক নেতারা। আমির যদি আজ ক্রোধের বশে জালের একটি সুতো ছিঁড়ে ফেলে, তবে সেই কম্পন মুহূর্তেই পৌঁছে যাবে প্রতিপক্ষের কাছে। তারা বুঝে যাবে জালের মালিক আজ দুর্বল। তখন তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। আমির চায় না এই ক্ষমতার লড়াইয়ে শিকারী নিজেই শিকারে পরিণত হোক। তার সঙ্গে বিপদে পড়ুক পদ্মজাও। তার এক পা কাদায় পড়লে শত্রুরা 10 পা এগিয়ে যাবে পদ্মজার দিকে। তাই এই রক্তক্ষয়ী খেলায় তাকে অসীম ধৈর্য ধরতে হবে। তাছাড়া তার আসল শত্রু নিজের রক্ত নয়, বরং পর্দার আড়ালে ক্ষমতাধররা, যাদের নীল নকশায় পরিযার হত্যাকাণ্ড ঘটেছিল। তার বাবা চাচা তো কেবল অস্ত্র। তুচ্ছ অস্ত্র ভেঙে কোনো লাভ নেই। কাটতে হবে সেই হাতকে, যে হাত এই অস্ত্র চালিয়েছে। তাই তার বিষবৃক্ষের 3 শানিত অস্ত্র মজিদ, খলিল ও রিদওয়ানকে সে এখনই নষ্ট করবে না। এদের ডাল হিসেবে ব্যবহার করে পৌঁছাবে মূল খুনিদের উচ্চতায়। তাদের সমান ক্ষমতাধর হয়ে তবেই সে চূড়ান্ত আঘাত আনবে। সেইটুকু ক্ষমতা পেতে যদি আরও 1 যুগ অপেক্ষা করতে হয়, আমি তাতেও প্রস্তুত। মজিদ হাওলাদার এদিক ওদিক একবার তাকালেন। তারপর আলমগীরের দিকে ফিরলেন। বললেন, রিদওয়ান কোথায়? আলমগীর অবাক হয়ে বলল, এখানেই তো ছিল। আমিরের চোখ দুটো জ্বলে উঠল। রিদওয়ান এসেছে? সে চেয়ার ছেড়ে উঠল। কোনো কথা না বলে উল্টো ঘুরে দ্রুত হাঁটতে শুরু করলো। মজিদ পিছন থেকে ডাকলেন, আমির, বাবু। আমিরের দ্বিতীয় অফিসটি ছিল মগবাজারের এক নির্জন গলির পুরনো আমলের এক বিশাল দালানে। দালানটির বয়স কম করে হলেও 50 ছাড়িয়ে গেছে। এখানেই বসে তার অবৈধ কার্যকলাপের সকল গোপনীয় বৈঠক। এখানেই ফিসফিস করে রচিত হয় নানা ষড়যন্ত্রের নীল নকশা। অফিস রুমের ঠিক গা ঘেঁষেই একটা ছোট্ট গোপন কক্ষ। বাইরে কোলাহল সেখানে পৌঁছায় না, রাস্তার ধুলোগন্ধও না। কক্ষটি আমিরের একদম একান্ত ব্যক্তিগত আশ্রয়। ঘরের একদিকে দেয়ালে টাঙানো পদ্মজার একটা বিশালাকার বাঁধানো ছবি। রিদওয়ান সেই ছবিটির সামনে দাঁড়িয়ে আছে।
কামনার বিকৃত লালসা তার দৃষ্টিতে। সে ধীরে ধীরে হাত তুলল, আঙ্গুলের ডগার স্পর্শ করল ছবির মসৃণ কাজ, ঠিক পদ্মজার গালের ওপর। বিড়বিড় করে বলল, কি করলে তোমাকে পাবো? তখনই আমির জ্বরের বেগে ঘরে ঢুকলো। রিদওয়ানের হাত তখনও ছবির গায়ে। আমির এক মুহূর্ত থমকে দাঁড়ালো, তার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। তারপর গর্জে উঠল, হাত সরা, বান্দির বাচ্চা! রিদওয়ান চমকে ঘুরে তাকালো। আমির বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। ডান মুষ্টি শূন্যে ঘুরে এসে রিদওয়ানের চোয়ালে বজ্রপাতের মতো লাগালো। রিদওয়ান ছিটকে গিয়ে পড়ল সোফায়, পুরো শরীরে ঝাঁকুনি খেল। পরক্ষণেই সে উঠে দাঁড়ালো, ঠোঁটের রক্ত মুছে বলল, তুই আমার সাথে বেইমানি করেছিস আমির। কথা ছিল ওকে আমার জন্য তুলে আনবি, অথচ দিনের পর দিন তুই নিজেই ওকে ভোগ করছিস। বেইমানের বেইমান। অনেক বেইমান দেখেছি জীবনে, কিন্তু তোর মতো বেইমান দেখি নাই। কথাগুলো বিষের মতো আমিরের কানে ঢুকলো। তার চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল। সে এগিয়ে গিয়ে রিদওয়ানের বুকের পাঞ্জাবি মুঠোয় খাবলে ধরল, কিরমির করে বলল, মুখ সামলে কথা বল, শুয়োরের বাচ্চা! পদ্মজা আমার বউ, আমার বউ। তোর মতো লম্পটের সাহস কি করে হয় ওর ছবিতে হাত দেওয়ার? এরপর যা হলো তাকে আর লড়াইয়ের বলা যায় না। জ্বর বললেই ঘটনাটির সঙ্গে ন্যায় হয়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। টেবিলের ওপর রাখা ল্যাম্পটা হুড়মুড়িয়ে মেঝেতে পড়ল। কাঁচ ভেঙে চারদিকে ছড়িয়ে গেল। ফাইলের স্তূপ আছড়ে পড়ল, কাগজ উড়তে লাগলো। আমির রিদওয়ানের কলার চেপে ধরে পুরো শরীরটা তুলে দেয়ালে আছড়ে ফেলল। রিদওয়ান ব্যথায় মুখ বিকৃত করে উঠে দাঁড়ালো। শ্বাস ভাঙা গলায় বলল, ঝামেলা করিস না। 4 বছর তো ভোগ করেছিস, এবার অন্তত আমাকে দিয়ে দে, বাগাবাগি কর। আমরাই তো। শব্দগুলো শেষ হওয়ার আগেই আমির এলোপাতাড়ি কিল-ঘুষি চালাতে শুরু করলো। বিশ্রী গালিগালাজ ছুটছিল তার মুখ থেকে। সেই সঙ্গে উত্তাল কণ্ঠে বলতে লাগলো, ওকে ছুতে যাওয়া তো দূরের কথা, ওর ছায়ার দিকে তাকালেও আমি তোর চোখ উপড়ে নেব। রিদওয়ান ফাটা ঠোঁটে হাসল, বলল, চোখ নিবি? নে, পদ্মজা তোর বউ, মনে মনে আমারও বউ। এটা কেউ কেড়ে নিতে পারবে না। আমার মনকে তো আর ছুঁতে পারবি না। আমিরের রাগ এবার বাসার সীমা ছাড়িয়ে গেল। সে রিদওয়ানের গলায় 2 হাত চেপে ধরল, বলল, তাহলে তোর মনকে নিয়ে তুই কবরে যা। ঘরে মজিদ আর আলমগীর ঢুকে হুড়মুড়িয়ে। মজিদ দৌড়ে এসে আমিরের হাত ধরে বললেন, আমির, ছাড় ওকে, ছাড় বলছে। আলমগীর অন্য দিক থেকে ধরার চেষ্টা করতে করতে বলল, পাগল হলি নাকি? মরে যাবে তো, ছাড়। আমির দুজনকে এত সজোরে ঠেলে সরিয়ে দিল যে মজিদ হোঁচট খেয়ে পড়ে পিছিয়ে গেল। আলমগীর দেয়ালে ধাক্কা খেল। আমির গর্জে উঠল, কেউ মাঝখানে আসবে না। আজ ওর রক্ত দিয়ে আমি এই ঘরের মেঝে দেবো, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। রিদওয়ান টের পেল সে আর পারছে না, দম বন্ধ হয়ে আসছে। মরিয়া হয়ে সে পকেটে হাত ঢুকালো। বের হলো একটা ছোট্ট ফোল্ডিং ছুরি। নিজের সবটুকু শক্তি একত্রিত করে আমিরের ওপর ঝাঁপিয়ে পড়ল। দাঁড়ালো ফলাটা আমিরের পিঠে পোঁছ দিল, রক্ত চুয়ে ভিজিয়ে দিল কাপড়। আমির আরো ভয়ঙ্কর হয়ে উঠল। রিদওয়ানের চুলের মুঠি খাবলে ধরে সমস্ত শক্তি দিয়ে মেঝেতে আছাড় দিল। তারপর একের পর এক ঘুষি আসতে লাগলো, মুখে পাঁজরে মুখে। রিদওয়ানের শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসতে লাগলো। আমির তার বুকের উপর হাঁটু গেড়ে বসে বলল, অনেক শখ না তোর? পদ্মজাকে মনে মনে বউ ভাবিস? আমার বউকে, বান্দির বাচ্চা! বল, চিৎকার করে বল, পদ্মজা তোর মা লাগে। রিদন রক্তমাখা মুখ নিয়ে খড়খড়ে কণ্ঠে বলল, কখনো বলবো না। আমির আরো জোরে চেপে ধরল, বলল, বলবি না? তোর জিভ আমি আজ ছিঁড়ে ফেলবো। বল শুয়োরের বাচ্চা, বল তোর মা। মরণপণে এই লড়াই দেখে মজিদ হাওলাদার আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি এগিয়ে এসে রিদওয়ানের মাথায় সজোরে একটা গাঁট্টা মারলেন। বিরক্ত হয়ে বললেন, গাধার বাচ্চা, জেদ করছিস কেন? দেখছিস না আমির পাগল হয়ে গেছে? ও তোকে আজ সত্যি সত্যি কবরে পাঠাবে। জান বাঁচাতে চাইলে বলে ফেল যা বলছে। আলমগীর রিদওয়ানের দিকে ঝুঁকে বলল, একটা বার বলে দে না ভাই, তাইলেই তো লেটা চুকে যায়। বল পদ্মজা তোর মা হয়। কথাটা বলে আলমগীর ঠোঁট কামড়ে ধরল, যাতে কোনোভাবেই হাসির শব্দটা বাইরে বেরিয়ে না আসে। আমিরের মতো মানুষ সির্ফ একটা সম্বোধন স্বীকার করানোর জন্য এমন পাগলামি করতে পারে, সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। আর রিদওয়ানটাও যে কি, জেনে শুনে মৌমাছির চাকে ডিল ছুড়ছে, তারপর কাঁদবে কেন কামড়ালো? রিদওয়ান দেখলো চারপাশ ঝাপসা হয়ে আছে, বুকের ভেতরটা টনটন করছে।
বাঁচার আর পথ নেই। সে দাঁতে দাঁত চেপে চোখে বিষের আগুন নিয়ে কোনো রকমে উচ্চারণ করলো, পদ্মজা, পদ্মজা আমার মা, তোর বউ আমার মা। ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা নামলো, পরপরই আমিরের ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। সে হৃদয়ানের ওপর থেকে উঠে দাঁড়ালো, শার্টের হাতা ঠিক করলো যেন কিছুই হয়নি। তারপর উঁচু গলায় বলল, যেহেতু পদ্মজা তোর মা সেহেতু সম্পর্কে আমি আজ থেকে তোর বাপ। আলমগীর কপাল চাপড়ে ডাক্তার ডাকতে গেল। ডাক্তার এলেন কিছুক্ষণের মধ্যে। আমিরের পিঠের ক্ষততে হাত দিতে গেলে আমির জাঁকুনি দিয়ে সরিয়ে গেল। রিদওয়ানকে শুইয়ে দেওয়া হলো লম্বা সোফায়। সে তখন আধা অচেতন, চোখের পাতা ভারী, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। ডান গাল ফুলে কদম ফুলের মতো হয়েছে, আর ভ্রুর কাছ থেকে তখনও সরু ধারায় রক্ত গড়াচ্ছে। ডাক্তার ব্যাগ খুলে বসলেন, তুলা আর স্যালাইন বের করলেন। প্রথমে ক্ষত স্থানগুলো আলতো হাতে পরিষ্কার করলেন, এরপর বায়োডিন লাগালেন কাটা জায়গায়। রিদওয়ান যন্ত্রণায় কেঁপে উঠল। ডাক্তার ভ্রুর কাটাটা কাছ থেকে দেখলেন, আলমগীরকে বললেন, আলোটা একটু এগিয়ে ধরেন। আলো এলে তিনি শান্ত গলায় বললেন, দুইটা সেলাই দিতে হবে। অ্যানেস্থেটিক ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই ডাক্তার দ্রুত দক্ষ হাতে দুটো সেলাই দিলেন, সুতো বেঁধে কাটলেন। এরপর দুই হাতে হালকা চাপ দিয়ে পাঁজর পরীক্ষা করলেন। রিদওয়ান কাতরালো, ভাঙ্গেনি, তবে এক দুটো হাড় মারাত্মক চাপ পেয়েছে। বললেন, এক্স রে করলে নিশ্চিত হওয়া যেত, তবে আপাতত ভাঙ্গার লক্ষণ নেই, বিশ্রামে রাখুন। ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রিদওয়ানের পেশিগুলো ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন লিখে দিয়ে বললেন, 5 দিন নিয়মিত খাবেন, একটাও বাদ দেবেন না। কাটা জায়গায় গজ রেখে ব্যান্ডেজ বাঁধলেন, ফাটা ঠোঁটে অ্যান্টিবায়োটিক মলম লাগালেন। উঠে যাওয়ার আগে আমিরের দিকে ঘুরে বললেন, পিঠের ক্ষতটা ঠিকমতো পরিষ্কার না করলে ইনফেকশন হবে। আমির শুনলই না, চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বসে রইল। জানালার উপাশে রাতের গাঢ় অন্ধকার, ঘরের ভিতর থমথমে নীরবতা। মেঝেতে তখন রিদওয়ানের চাপ চাপ রক্তের ছিটে। আমির তার ক্ষতবিক্ষত পিঠ নিয়ে কোনোভাবে একটা শার্ট গলিয়ে গোল টেবিলের মিটিংয়ে বসেছে। ব্যথায় চোয়াল শক্ত হয়ে আছে তার, অথচ চোখের মণি পাথরের মতো স্থির। গম্ভীর গলায় বলল, চট্টগ্রামের চালানটা আমি নিজেই সামলাবো, কাল রাতেই বের হচ্ছে। আনন্দপুর থেকে সরাসরি সাগরের বুক পর্যন্ত ছক্কাটা হয়ে গেছে। আলমগীর ভ্রু কুঁচকে বলল, এত মানুষ থাকতে তুই কেন যাবি? 4-5 দিনের মামলা, রিদওয়ানের যাওয়ার কথা ছিল। ও যখন অকেজো হয়ে পড়ে গেছে, তখন আমিই যাই। না হয় কবির বা সুলতান যাক, না আমিই যাব। ওখানে আরো একটা হিসেব চুকানোর আছে। আলমগীর আর কথা বাড়ালো না। নিশ্চয়ই ওর যাওয়ার পেছনে বড় কোনো শিকার লুকিয়ে আছে। তাছাড়া নারী পাচারের চালানে আমিরের সতর্কতা সবসময় একটু উগ্র। যতক্ষণ না মেয়েগুলো গন্তব্যে পৌঁছায়, তার স্নায়ুগুলো তপ্ত সীসার মতো টানটান হয়ে থাকে। মজিদ নীরবতা ভেঙে বলল, ঠিক আছে, তাহলে কাল রাতেই আমরা একসাথে গ্রামে রওনা দেব। কি বলিস রিদওয়ান? সোফায় আধশোয়া হয়ে থাকা রিদওয়ান কোনো জবাব দিল না। তার চোখ দেয়ালের দিকে নিবদ্ধ, মুখে একরাশ তিক্ততা। ঘরটা আবার গুমোট হয়ে আসছিল। তখনই অফিসের ভারী পর্দা ঠেলে ভিতরে ঢুকলো এক নারী ছায়ামূর্তি, আপাদমস্তক কালো বোরকায় ঢাকা। ঠিক মাঝখানে এসে দাঁড়িয়ে এক ঝটকায় বোরকাটা খুলে সোফায় ছুঁড়ে মারলো। পরনে চওড়া লাল পাড়ের শাড়ি, নাম তার আসমানি। আসমানির রূপ দাঁড়ালো ছুরির মতো, চোখের চাহনিতে চরম ঔদ্ধত্য। শাড়ির আঁচলটা কাঁধ থেকে কিছুটা আলগা থাকায় তার গায়ের ফর্সা রং জৌলুসকে আরো উস্কে দিচ্ছে। ঘরের গুমোট ভাব ছাপিয়ে হঠাৎ করে মাদকতায় সুগন্ধ ছড়িয়ে পড়ল। আসমানি সবার মুখের উপর নজর বুলিয়ে বলল, এতগুলো বাঘা বাঘা মর্দের মধ্যে আমার দায়িত্বটা কে নিবে শুনি? মজিদ আমিরের দিকে আর চোখে চেয়ে গলাটা একটু জেরে নিলেন। ঘরের গুমোট ভাবটা কাটাতে চাইলেন কিনা বোঝা গেল না, তবে গলায় মেকি করুণা মিশিয়ে বলল, আমির, মেয়েটা তোর মাজেদা দাদির নাতনি। রক্ত বলতে দুনিয়ায় আর কেউ নেই। মাসখানেক আগে মাটাও মরে গিয়ে ওকে একেবারে অকলে ভাসিয়ে দিয়ে গেছে। একা মেয়ে মানুষ, এভাবে পথে পথে তো আর ঘুরতে দেওয়া যায় না। তোর অফিসে কোনো একটা হিল্লে করা যায় না? আমির তার চোখের পলকও তুলল না। টেবিলের ওপর রাখা ফাইলের পাতায় তার কলমটা খসখস শব্দ চলছে। সে পাথর কঠিন কণ্ঠে জবাব দিল, আমার অফিসে মেয়ে মানুষের কোনো জায়গা নেই। ওকে সোজা গ্রামে পাঠিয়ে দাও। বাড়িতে জি চাকর লাগে, সেখানে কোনো কাজে খাটানো যায় কিনা দেখো। আমিরের অবহেলা আসমানির দর্প আরো বাড়িয়ে দিল। সে দমে যাওয়ার তো দূর, বরং এক পায়ে এগিয়ে টেবিলের ওপর 2 হাত রেখে খানিকটা ঝুঁকে দাঁড়ালো।
তার গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আমিরের নাকে গিয়ে ধাক্কা দিল। আসমানি এমনভাবে আমিরকে দেখছে যেন চাউনি দিয়েই তার চামড়া ভেদ করে ভিতরে ঢুকে পড়বে। ঠোঁটের কোণে ঝুলে থাকা কুটিল সম্মোহনী হাসিটা আরো চওড়াও করে বলল, লোকমুখে তোমার নাম অনেক শুনেছি। সামনাসামনি দেখার খুব শখ ছিল। দেখলাম, দেখার মতোই। বলেই শব্দ করে হাসল। তারপর কণ্ঠস্বরকে একটু খাদে নামিয়ে বলল, এখনই গ্রামে পাঠিয়ে আমায় নির্বাসন দিও না। কয়টা দিন আমার পাশে থাকো, আমায় একটু চেনো, আমার স্বভাব চরিত্র জানো। আসমানিরে কাজে লাগানোর হিম্মত তোমার আছে কিনা সেটা তো আগে বোঝা দরকার। এরপর না হয় খেদিয়ে দিও, চলে যাব নে। আমির এবার মুখ তুলল। আসমানির চাউনি দেখে মুহূর্তেই বুঝে নিল এই মেয়ে আপাদমস্তক বিষে ভরা এক ফিতনা। আসমানি সুযোগটা হাতছাড়া করল না। নিজের শাড়ির চওড়া লাল আঁচলটা কাঁধ থেকে ইচ্ছাকৃতভাবে খানিকটা আলগা করে দিল সে। উদ্যত উদ্ধত ভঙ্গিতে বুনো হাতছানি দিয়ে বলল, আর কাজের কথা, সে তো এখনো দেখোই নাই। একবার যদি আমার কেরামতি দেখো, ব্যবসা বাণিজ্য সব চুলোই দিয়ে সারাদিন আমারেই পাহারা দিবা। মজিদ হাওলাদার ঘরের কোণ থেকে আসমানির কথার খেলাটা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিলেন। আসমানি এখানে আচমকা উড়ে আসেনি। তাকে দাবার গুটি হিসেবে মজিদ নিজেই চাল দিয়েছেন। আমির পদ্মজার মায়ায় পুরোপুরি আচ্ছন্ন, প্রেমে বিভোর। তাই তিনি এমন কাউকে খুঁজছিলেন যে আমিরের নিরেট একঘেয়ে জীবনের নতুন উন্মাদনা নিয়ে আসবে। মজিদ আর চোখে আসমানিকে আবার পরখ করলেন। মেয়েটা সত্যিই আগুনের গোলা। পদ্মজার মধ্যে হয়তো স্বর্গীয় শুদ্ধ স্নিগ্ধতা আছে, কিন্তু আসমানের ভিতরে আছে উগ্র কামুক সৌন্দর্য। ওর টানা টানা চোখ আর চলন বলনে যে শরীরে টান আছে, ওইটুকুই যথেষ্ট যে কোনো শক্ত পুরুষের রক্তে অনায়াসে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। পদ্মজা যদি হয় ভোরের শীতল শিশির, তবে আসমানি হলো চৈত্র দুপুরের কড়া রোদ। আসমানি যদি একবার তার কামনার বিষ আমিরের মগজে ঢুকিয়ে দিতে পারে, তবেই কেল্লাফতে। পদ্মজার মায়ার বাঁধন ছিঁড়তে তখন এক পলক সময়ও লাগবে না। মজিদ পকেট থেকে পানের বাটা বের করতে করতে গলা জেরে কাশলেন। ধূর্ত চোখে আমিরের দিকে চেয়ে বললেন, আমির, মেয়েটা যখন বলছে 2-4 দিন থাকুকই না, দেখ না কোনো কাজে আসে কিনা। চট্টগ্রাম যাবে, দীর্ঘ পথ, 2-3 দিন লঞ্চে কাটাতে হবে। খাওয়া দাওয়া, তদারকি একটা ব্যাপার আছে। পাশে থাকলে একটু সেবা যত্ন করতে পারবে। ফিরে এসে না হয় গ্রামে পাঠিয়ে দিস। কি বলিস আলমগীর? আলমগীর কোনো মন্তব্য করল না, কেবল অস্বস্তিতে জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আমিরের নীরবতাকে আসমানি তার রূপের কাছে নীতি শিকার বলে ধরে নিল। দুনিয়ার সব পুরুষই তো এক গাঁটের জল খায়, এই পাথরকেও গলানো তার বাম হাতের খেল। আমির নিস্পৃহ ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে আসমানির নরম মোলায়েম হাতটা নিজের শক্ত মুঠোয় নিল। গা ঘেঁষে দাঁড়ালো। সঙ্গে আসমানির ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। আমির হাতের বুড়ো আঙ্গুলে ও তর্জনীর সাহায্যে বৃত্ত ইশারা করে প্রশংসার সুরে বলল, একের নটি। মুহূর্তে আসমানির উদ্যত বিজয়ী হাসিটা পাথরের মতো জমাট বেঁধে গেল। অপমানে বিস্ময়ে তার শ্বাস রুদ্ধ হয়ে এলো। সে কিছু একটা বলতে তার ঠোঁট ফাঁক করেছিল। আমির তাকে সেই সুযোগটাও দিল না। তার হিমশীতল দৃষ্টি ততক্ষণে ঘুরে গেছে ঘরের কোণে ব্যান্ডেজ জড়িত, মুখ গুমরা করে বসে থাকা হৃদয়ানের দিকে। যন্ত্রণায় হৃদয়ানের শরীর আর মন দুটোই তখন বিষিয়ে আছে। আমির ঠান্ডা গলায় বলল, যাও, তুমি বরং ওর কাছে গিয়ে বসো। তোমার উর্বর জমিতে চাষ করার জন্য ওর মতো আদর্শ কৃষক দ্বিতীয়টা হবে না। কথাটা শেষ করেই আমির আসমানিকে সজোরে এক ধাক্কা দিল। আসমানি নিজেকে সামলাতে পারল না। টাল খেয়ে সে আছড়ে পড়ল হৃদয়ানের রক্তাক্ত গায়ের উপর। আকস্মিক ধাক্কায় হৃদয়ান ব্যথায় কুঁকড়ে উঠে গালি দিয়ে বলল, উফ শালার পুত, মারলি তো মারলি, এখন এই বান্দির আমার গায়ের উপর। বলেই হৃদয়ান থেমে গেল। কথাগুলো আর শেষ হলো না। আসমানি তখনও তার বুকের উপর আধশোয়া অবস্থায়। ধস্তাধস্তিতে আসমানির এলোমেলো হয়ে যাওয়া চুলের গোছা হৃদয়ানের গালে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। হৃদয়ান যখন যন্ত্রণাকাতর চোখ তুলে তাকালো, তার রাগ আর শরীরের বিষ মুহূর্তে কর্পূর হয়ে উড়ে গেল। চোখের সামনে কাকে দেখছে? এ তো অপসরী। আসমানির চওড়া লাল পাড়ের শাড়িটা কাঁধ থেকে অনেকটা সরে গেছে। গাড়ের কাছে আর বুকের ওপর বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। অপমান তার মুখটা লাল হয়ে আছে ঠিকই, কিন্তু চোখের কোণে এখনো কামুক বনের হাতছানির রেখা। মজিদ হাওলাদার আমিরের জন্য তুরুপের তাসই এনেছিল, কিন্তু তাসের মুখটা যে এতটাই বিষাক্ত সুন্দর হতে পারে তা তার কল্পনার অতীত ছিল। আসমানি হৃদয়ানের হতভম্ব চাহনি দেখে খুশি হয়ে গেল।
হাওলাদার বাড়ির সিংহটা তাকে ফিরিয়ে দিলেও শেয়ালটাকে বশ করা খুব কঠিন হবে না। সে তার আঙ্গুল দিয়ে রিদওয়ানের রক্তমাখা কলারের ওপর দৃঢ়লয়ে আঁকিবুকি করতে করতে ফিসফিসিয়ে বলল, তা আদর্শ কৃষক সাহেব, চোট কি খুব বেশি লাগছে? তোমার মালিক তো আমায় তোমার জিম্মায় দিয়ে গেল, দেখে রাখতে পারবা তো? আমি কিন্তু আনকোরা কুমারী। আমির পিছন ফিরে তাকালো না। তার কাছে আসমানের শরীরে প্রদর্শনীয় ছিল নিছকই নর্দমার পঙ্কিলতা। গটগট করে ঘর থেকে বেরিয়ে এসে গাড়িতে গিয়ে উঠল। টায়ার ঘষে ধুলো উড়িয়ে গাড়ি ছুটল তার শহরের মূল অফিসের দিকে, যেখান থেকে তার বৈধ ব্যবসার সব কলকাঠি নাড়া হয়। অফিসের গদিওয়ালা চেয়ারে শরীরটা এলিয়ে দিতেই কবির এসে সামনে দাঁড়ালো। বলল, ভাইজান, দুপুরে ভাবিজান আসছিল। অনেকক্ষণ অপেক্ষা করে গেল। মনে হয় জরুরি কোনো কথা ছিল। পদ্মজা নামটা কানে আসা মাত্র আমিরের পাথরে হিমশীতল মুখভঙ্গি মুহূর্তে কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। কবিরকে একটা জুৎসই গালি দিয়ে আর এক মুহূর্তও দেরি করল না। বেরিয়ে গেল। টেবিলের ওপরে জরুরি ফাইল, মিটিং সবকিছুই পড়ে রইল। পরদিন সরকারি ছুটির দিন। মন্ত্রী সালাউদ্দিন তারিকের ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। দরজার দিকে পিঠ দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে আমির। পায়ের উপর পা তোলা, হাতে ভাঁজ করা খবরের কাগজ, ঠোঁটের কোণে জ্বলন্ত চুরুট থেকে নীল দোয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে সিলিংয়ের দিকে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তোমার সাহস তো কম নয়, মন্ত্রীর বাড়িতে বসে চুরুট ফুঁকছ? আমির চমকালো না। আমির চমকালো না, এমনকি কাগজটাও নামালো না সঙ্গে সঙ্গে, বরং একটু থেমে ধীরে ধীরে চুরুটটা অ্যাশট্রেতে রেখে উঠে দাঁড়ালো, ঘুরে তাকালো। বিনয়ের সাথে সালাউদ্দিনের সঙ্গে হ্যান্ডশেক করলো। সালাউদ্দিন তারিক সামনাসামনি বসলেন। তার বয়স 50-এর কোঠায়, চুল পাক ধরেছে। বললেন, সরাসরি আলাপেই যায়। বলেই থামলেন, কিছু ভাবলেন। তারপর বললেন, আমির, আমরা যখন কাউকে বিশ্বাস করি তখন তার প্রতিদান হিসেবে আনুগত্য আশা করি। তুমি বিরোধী দলের হাতে অস্ত্র চালান তুলে দিয়ে সেই বিশ্বাসটা ভেঙে দিলে। এটা কি তোমার মতো একজন দূরদর্শী ব্যবসায়ীর জন্য বোকামি হলো না? আমির সোফায় হেলান দিল। তার ভঙ্গিতে কোনো অপরাধবোধ নেই, কোনো ভয়ও নেই। বলল, প্রশ্নটা ভুল করলেন মন্ত্রী সাহেব। আমি বিশ্বাস ভাঙিনি। আমি শুধু বিনয়ের নিরাপত্তা নিশ্চিত করেছি। আপনি টানা 4টা চালানের টাকা আটকে রেখেছেন। কারণ হিসেবে বলেছেন ফান্ড রিলিজ হয়নি। কিন্তু আমি জানি সেই টাকা কোথায় গেছে, কোন খাতে ব্যয় হয়েছে, কার পকেটে পৌঁছেছে। আমার নীতিটা একদম সাদা কাগজের মতো পরিষ্কার। আগে পাওনা, তারপর পণ্য। সালাউদ্দিনের চোখে কিছু একটা খেলা করলো। বললেন, তুমি জানো এই মুহূর্তে দেশের ভেতরে যে অস্থিরতা চলছে, সেটা মেটাতে ওই চালানটা আমার জন্য কতটা জরুরি ছিল? তুমি চাইলেই কি আর কদিন ধৈর্য ধরতে পারতে না? টাকাটা তো আজ না হোক কাল তুমি পেতে। আমি ব্যবসায়ী মন্ত্রী সাহেব, সমাজসেবক নই। ধৈর্য দিয়ে আমার ঘরের চিংড়ি বড় হয়। আর সেই ধৈর্যের একটা সীমা থাকে। কিন্তু আন্তর্জাতিক বাজারে অস্ত্রের চালান ঘরে কেবল মুদ্রার বিনিময়ে, প্রতিশ্রুতির বিনিময়ে নয়। তখনই দরজায় একটা শঙ্খ জোরানো কাশির শব্দ হলো। মিরাজ ঢুকলো। মন্ত্রীর পিএস, বয়স 30-এর কোঠায়, মুখে একটা চিরস্থায়ী বিনয়ের আবরণ, কিন্তু চোখে হিসাব আছে। এই মিরাজের সাথেই আমিরের সব লেনদেন হয়। সব ডিলের শুধু এই লোকের হাত দিয়েই গেছে। তাকে দেখেই সালাউদ্দিন বললেন, মিরাজ হয়তো তোমাকে ঠিক মতো বুঝাতে পারেনি। সরকারি কিছু ফান্ডের জটিলতার কারণে পেমেন্টটা একটু আটকে গেছে। আমরা তো আর রাস্তার খুচরা ব্যবসায়ী নই যে তোমাকে ঠকাবো। তুমি এই চালানটা ক্লিয়ার করো। আমি নিজে কথা দিচ্ছি, পেছনের সব পাওনা মিটিয়ে দেওয়া হবে। চলো একটা সমঝোতায় আসি। আমির মিরাজের দিকে একবার তাকালো, তারপর সালাউদ্দিনের দিকে ফিরে বলল, সমঝোতার সময় পার হয়ে গেছে। আমার বকেয়া টাকা দিয়ে আপনার পিএস নতুন গাড়ি কেনে। ফান্ডের ঝামেলা নেই। ঝামেলা আপনাদের নিয়তে। তাই শেষ অস্ত্রের চালানটা আমি ওই পক্ষকেই দিয়েছি যারা নগদে বিশ্বাসী। মিরাজের মুখ মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। তারপর আবার সেই বিনয়ের মুখোশ ডেকে গেল। সালাউদ্দিনের মুখ থেকে নরম ভাবটা সরে গেল। কপালে একটা সরু রেখা ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, এটা তুমি ঠিক করোনি। তুমি জানো ওই অস্ত্রগুলো আমাদের জন্য কতটা ক্রুশিয়াল ছিল। তুমি আমাদের সাথে বেইমানি করলে। যে একবার বিশ্বাসঘাতকতা করে সে বারবার করে। তোমার উপর আমাদের যে ভরসা ছিল সেটা আজ তুমি নিজ হাতে নষ্ট করলে। আমির একটু সামনে ঝুঁকলো, গলা নামিয়ে স্পষ্টভাবে বলল, বিশ্বাসঘাতকতা তখনই হয় যখন অপরপক্ষ চুক্তি মানে।
আপনারা চুক্তি ভেঙেছেন আগে, আমি শুধু হিসাব বরাবর পদক্ষেপ নিয়েছি। মিরাজ সম্পর্কে সালাউদ্দিন তারিকের শালা। এই পরিচয়টুকুই তার সবচেয়ে বড় সম্পদ। এবং সে জানে সেটা। সেই সম্পর্কের আড়ালে দাঁড়িয়ে সে মাঝে মাঝেই এমন কথা বলে যা অন্য কেউ বলার সাহস দেখাতো না। আবারও তার ব্যতিক্রম হলো না। ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে সে ফুরন কাটল। বিশ্বাসঘাতক একটা। নীতি নেই, সততা নেই। ঘরের বাতাস একটু ভারী হলো। সালাউদ্দিন কিছু বললেন না, শুধু চোখ একটু শুরু হয়ে গেল। তিনি উৎসুক হয়ে দেখছেন এরপর কি হয়। আমির ঠান্ডা মাথায় হাসল। বলল, রাতের অন্ধকারে আমার পাঠানো মেয়েদের সামনে যখন ল্যাংটা হন, তখন আপনার এই আদর্শ আর নীতি কোন নর্দমায় গিয়ে লুকায়? আপনার মতো মানুষের ইজ্জত তো আমার মেয়েদের বিছানায় রোজ নিলাম হয়। মিরাজের মুখ থেকে রক্ত সরে গেল। সালাউদ্দিন গর্জন করে উঠলেন, তোমার স্পর্ধা অনেক বেড়ে গেছে আমির। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। আমার শালাকে তুমি আমার সামনেই। আমির একটুও টলল না, বরং সালাউদ্দিনের দিকে সরাসরি তাকিয়ে কথা কেড়ে নিয়ে বলল, মন্ত্রী সাহেব, আমি আপনাকে সম্মান করি, কিন্তু মিরাজ আপনার শালা হলেও আমার কাছে সে স্রেফ একটা বাজারের দালাল। কথাটা ঘরের মধ্যে পাথরের মতো পড়ল। মিরাজ এবার রাগে প্রায় জ্বলে উঠল। তার ভিতরে যে অপমান জমছিল, যে ক্রোধ পুঞ্জীভূত হচ্ছিল, সব একসাথে বেরিয়ে এলো। আমি দালাল? তুই কি? এক পাল বেশ্যা মেয়েদের দালাল আর অস্ত্র পাচারকারী? নিজেকে কি ভাবিস তুই? কালই আমি তোর ফ্যাক্টরি, গোডাউন তছনছ করে দিতে পারি। আমির ঠান্ডা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। বলল, যার পাওয়ারের এই কথা বলছিস, তার গোপন নথির কথাই তো অন্য পার্টির কাছে ফাঁস করেছিস। তুই তো সেই অদম, যে নিজের দুলাভাইয়ের ক্ষমতার দোহাই দিয়ে ফান্ড থেকে 2 কোটি টাকা সরিয়েছিস। বলবো নাকি সব কথা? ঘরে একটা বিদ্যুৎ খেলে গেল। সালাউদ্দিন চমকে উঠলেন। তার চোখে মিরাজ তার চোখ মিরাজের দিকে ঘুরল। মিরাজ হকচকিয়ে গেল। চিৎকার করে বলল, মিথ্যে কথা। আমাদের মাঝে ঝামেলা লাগাতে এসব বলছে দুলাভাই। এই সাপটাকে আর পুষবেন না। এ আপনার পিঠে ছুরি মারবে। আমির তখন উঠে দাঁড়ালো। মিরাজের একদম মুখোমুখি হলো সে। দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। হিসিয়ে বলল, আমি পিঠে ছুরি মারি না মিরাজ, আমি বুক বরাবর বুলেট চালাই। সেকেন্ড খানেক নীরবতা। তারপর মিরাজের ভিতরে কোথাও কিছু একটা ভেঙে গেল। সে চিৎকার করে কোমরে পিস্তল বের করে এবং সেটা আমিরের কপালে ঠেকিয়ে দিয়ে বলল, মুখ বন্ধ কর কুত্তার বাচ্চা। আমিরও যেন এই মুহূর্তের অপেক্ষা করছিল। আগে অস্ত্রটা মিরাজ বের করুক। বিদ্যুৎ গতিতে তার হাত কোমরে গেল এবং পরের মুহূর্তে তার রিভলভার মিরাজের কপালে ঠেকে গেল। দুটো অস্ত্র, দুটো কপাল, দুটো মানুষ, মাঝখানে একটি ট্রিগারের দূরত্ব। আমির গলা উঁচিয়ে বলল, ট্রিগার চাপ মিরাজ, সাহস থাকলে চাপ। আমির যখন অস্ত্র হাতে নেয়, তখন সে তার প্রতিপক্ষ মানুষ হিসেবে গণ্য করে না। তখন তার প্রতিপক্ষকে মানুষ হিসেবে গণ্য করে না। আর তুই তো স্রেফ একটা কীটপতঙ্গ। তোর আঙ্গুল কাঁপার আগেই তোর মাথার মগজ পিছনের দেয়ালে লেপ্টে যাবে। মিরাজ হিতাহিত মিরাজ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সত্যি সত্যি ট্রিগার চেপে দিল। চমকে উঠল সালাউদ্দিন তারিক।